আসসালামু আলাইকুম। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ। এটা আমার দ্বিতীয় ক্লাস। এর আগে আমি গত মঙ্গলবার একটি ক্লাস করিয়েছিলাম ত্রিকোণমিতিক পুনরুৎপাদ এই অধ্যায়ের উপর। ওখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি। আজকে প্রথমেই আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। খেয়াল করো সবাই, খাতা এবং কলম নিয়ে সবাই রেডি থাকো এবং আমি যা লিখি তা লেখার চেষ্টা করো। আমি নাম বলতে পারতেছি না, তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোন কোয়াড্রেন্টে এরা ঋণাত্মক এটা বোঝানোর জন্য। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমি এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু থেকে লম্ব টানলাম, বিন্দুটির নাম দিলাম পি। পিএন যথারীতি এক্স অক্ষের উপর লম্ব, ওপি যোগ করলাম। এখানে পি ও এন একটি সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। যখন আমরা কোনো বিন্দু পাতন করি তখন প্রথম কোয়াড্রেন্টে সেই বিন্দুটির ভুজ এবং খুঁটি দুটোই ধনাত্মক, যার জন্য এখানে ওএনটাও ধনাত্মক এবং পিএনটাও ধনাত্মক। ওএন এবং পিএন ধনাত্মকের ফলে ওপিটাও হবে ধনাত্মক। তাহলে এই প্রথম কোয়াড্রেন্টে পি ও এন সমকোণী ত্রিভুজের তিনটি বাহুই ধনাত্মক, যার জন্য এই কোয়াড্রেন্টে ত্রিকোণমিতির 6টি ফাংশনই হবে ধনাত্মক। এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে প্রথম কোয়াড্রেন্টে দেখো সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কেন এরা ধনাত্মক? এই চতুর্ভাগে পি ও এন সমকোণী ত্রিভুজের তিনটি বাহুই ছিল ধনাত্মক, যার জন্য এদের অনুপাতগুলো হবে ধনাত্মক। এজন্য ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা বলে থাকি অল পজিটিভ, মানে প্রত্যেকটা বাহুই ধনাত্মক। আমরা দ্বিতীয় বাহুতে দেখি কি হয়। দ্বিতীয় কোয়াড্রেন্টে এখানে বিন্দুটি নিলাম পি, তো বাম পাশে ও এন, এটা হবে ও এন ড্যাশ, এটা হবে ঋণাত্মক মাইনাস এক্স, উপরেটা হবে ওয়াই, ওপি যোগ করলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা ও এন ড্যাশ এই বাহুটা পাবো ঋণাত্মক, কারণ যখন আমরা বিন্দু পাতন করতে চাই সেকেন্ড কোয়াড্রেন্টে পি বিন্দুটির ভুজ হবে ঋণাত্মক এবং কুটিটা হবে ধনাত্মক। এই জন্যে ওএন বাহুটা হবে এখানে ঋণাত্মক আর এই দুইটা বাহু হবে ধনাত্মক। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনে যেখানে ভূমি ব্যবহার হবে সেই ত্রিকোণমিতিক ফাংশনগুলো হবে ঋণাত্মক আর বাকি দুইটা হবে ধনাত্মক। আমরা আগে ধনাত্মকটা নিয়ে আলোচনা করি। ধনাত্মক কোনটাতে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন লম্ব বাই অতিভুজ পিএন বাই পিএন ড্যাশ বাই ওপি, এরা হবে ধনাত্মক আর বাকিগুলো হবে ঋণাত্মক। যেমন কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিটা হলো ও এন বাই ওপি, এখানে একটা মাইনাস আছে, কি জন্য? এই ভূমিটা ঋণাত্মক হওয়ার কারণে। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে জানলাম সাইন এবং কোসেক এই অনুপাত দুইটা হবে ধনাত্মক আর বাকিগুলো হবে ঋণাত্মক। কস ঋণাত্মক হয়েছে, সেকও ঋণাত্মক হবে। তারপরে আসো টেন
লম্ব বাই ভূমি, এখানেও ভূমি আছে, যেহেতু ভূমিটা ঋণাত্মক সুতরাং ট্যানটাও হবে ঋণাত্মক, ট্যান ঋণাত্মক হলে কটটাও হবে ঋণাত্মক। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় কথাগুলো বললাম। সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে সাইন এবং কোসেক এরা হবে ধনাত্মক, বাকি 4টা অনুপাত হবে ঋণাত্মক। এমনিভাবে থার্ড কোয়াড্রেন্টে, আমরা যদি থার্ড কোয়াড্রেন্টে বিবেচনা করি তাহলে সেটা কেমন দেখায়। থার্ড কোয়াড্রেন্ট, আমরা যদি এখানে একটা বিন্দু নেই পি, এখানে পি বিন্দুটি দেখো, এক্স এটাও ঋণাত্মক, ওয়াই এটাও ঋণাত্মক, কারণ এই বিন্দুটা পাতন করতে গেলে প্রথমে মূল বিন্দু থেকে বাম পাশে -x একক, তারপরে এটা হলো -y একক, এর পরবর্তীতে আমরা ওপি যোগ করলাম। OPN একটি সমকোণী ত্রিভুজ হলো। তার মানে এখানে ON বাহুটা এটাও ঋণাত্মক, PN বাহুটা এটাও ঋণাত্মক, অর্থাৎ আমি বলতে পারি ভূমি এটাও ঋণাত্মক এবং লম্ব এটাও ঋণাত্মক। এই দুটো বাহু এখানে আমরা ঋণাত্মক পেয়েছি, ভূমিটা এবং লম্বটা। এখানে লম্ব আর ভূমি যেহেতু দুইটা বাহুই ঋণাত্মক, ধরো আমরা tan θ আগে আলোচনা করি। tan θ হলো লম্ব বাই ভূমি, PN বাই ON, PNও মাইনাস, ONও হচ্ছে মাইনাস, দুটো মাইনাসের কারণে এটা হয়ে যাবে প্লাস। তার মানে tan θ এবং cot θ এই দুটো অনুপাত হবে এখানে ধনাত্মক, আর বাকি 4টা অনুপাত হবে ঋণাত্মক। কিভাবে হয় একটু আলোচনা করি, কিভাবে হয় দেখো। যেমন ধরো sin θ, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো PN, অতিভুজ হলো OP, এখানে সর্বদাই হলো OP ধনাত্মক, তাহলে PNটা এখানে কি মাইনাস, তার মানে এখানে cos ঋণাত্মক। এরকম করে cos, সাইন, সেক, কোসেক এরা 4টা অনুপাতই হবে থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মক, শুধুমাত্র ধনাত্মক হবে tan এবং cot, এরা হচ্ছে এই কোয়াড্রেন্টে ধনাত্মক। অনুরূপভাবে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে যদি আমরা এখানে মনে করো একটা বিন্দু নিলাম x - y, বিন্দুটা হবে ডান দিকে গেলাম ধনাত্মক x, নিচের দিকে হলো -y, তার মানে এখানে বিন্দুটা হচ্ছে পি বিন্দুটার কুটিটা হবে ঋণাত্মক, তার মানে PN লম্ব যেটা সেটা হবে ঋণাত্মক, আর বাকি দুইটা বাহু হবে ধনাত্মক। তাহলে এই লম্ব এই বাহুটা নিয়ে যে অনুপাতটা থাকবে সেটা হবে ঋণাত্মক। তার মানে এই বাহুটাতে আছে তোমার এটা লম্ব, এটা ভূমি, এটা হলো cos, cosটা হবে এখানে ধনাত্মক। cos হচ্ছে ভূমি ON বাই OP, cos এবং sec এরা হবে ধনাত্মক, আর বাকি 4টা অনুপাত এখানে হবে ঋণাত্মক। যেমন ধরলাম সাইন, লম্ব হলো PN বাই ভূমি ON, PNটা হলো ঋণাত্মক, তার মানে সাইন এবং কোসেক এবং tan এবং cot এরা দুইটাই হলো এখানে ঋণাত্মক, তাহলে এখানে cosটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা টোটাল জিনিসটা আবার একটু রিভিউ করে দেই। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানে সাইন এবং কোসেক পজিটিভ, এখানে tan এবং cot এরা পজিটিভ, আর এখানে হচ্ছে cos এবং sec এরা হচ্ছে পজিটিভ। এই হলো ত্রিকোণমিতিক ফাংশনগুলো কোন চৌকোণে এরা কেন ধনাত্মক এবং ঋণাত্মক হয়ে থাকে। এটা তোমাদের একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। আমি বলেছিলাম ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ উৎপন্ন করে। তার মানে এই যে এইভাবে, তাহলে এখানে
যদি কোনো কোণ উৎপন্ন করে সেই কোণটা হবে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। এই ধরনের কোণগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে। এখানে হবে 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট, এই কোণগুলো সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে। এখানে 180 আর এখানে 180 থেকে বড় এবং 270 থেকে ছোট, এই কোণগুলো থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে। ফোর্থ কোয়াড্রেন্টে 270 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, এই কোণগুলো ফোর্থ কোয়াড্রেন্টে। এই যে কোয়াড্রেন্টে 4 ধরনের কোণ অবস্থান করে, এটাকে যদি সংযুক্ত কোণের সাহায্যে লেখা যায় তাহলে এরকম হয়। এখান থেকে ঘুরে যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে সেটা 90 ডিগ্রি। যদি ঘড়ির কাঁটার দিকে থাকি তাহলে ঋণাত্মক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে যদি থাকি তাহলে ধনাত্মক কোণ, তার মানে হলো 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা ঘুরতে ঘুরতে যদি এই অবস্থানে আসি তাহলে 180 ডিগ্রি। যদি সামনে আগাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা। যদি ঘড়ির কাঁটার দিকে থাকি তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। আবার ঘুরতে ঘুরতে যদি এই অবস্থানে আসি 270, তার মানে ঘড়ির কাঁটার যদি আমরা দিকে যাই তাহলে 270 ডিগ্রি প্লাস থিটা। যদি এদিকে থাকি তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এই শর্তটাই সংযুক্ত কোণের সাহায্যে হলে এইভাবে আমরা প্রকাশ করে থাকি, কারণ এই জিনিসগুলো অঙ্কে সমাধানের ক্ষেত্রে এই টার্মগুলো আসে বিধায় আমাদের এগুলো জানা উচিত। আমি আবার একটু বলে দিচ্ছি। ফার্স্ট কোয়াড্রেন্টে হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে হলো এই যে এখানে খেয়াল করো 90 থেকে বড় 180 থেকে ছোট, 90 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে 180 থেকে বড় 270 থেকে ছোট, এই ধরনের কোণ। আর এটাকে যদি সংযুক্ত কোণের সাহায্যে লিখি এরকম হবে 180 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা। ফোর্থ কোয়াড্রেন্টে 270 ডিগ্রি প্লাস থিটা অথবা 360 ডিগ্রি মাইনাস থিটা। এটা তোমাদের একটা প্রশ্ন ছিল, আমি এটা আলোচনা করে দিলাম। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, যারা প্রশ্ন করেছো তাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আর ক্লাসটাতে কন্টিনিউ থাকলে পরে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আজকে আমরা এই অধ্যায় থেকে কিছু অঙ্ক করব। আমাদের আলোচনা মোটামুটি হয়েছে, আজকে কিছু অঙ্ক দেখাবো এই অধ্যায় থেকে। দেখো, প্রথমেই দেখাচ্ছি সেক মাইনাস 1500 ডিগ্রি। 1500 ডিগ্রি আমরা একটা সূত্র পড়েছিলাম, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। এটা হলো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কস মাইনাস থিটা কস থিটা, টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা। বাকি তিনটা এটার অনুরূপভাবে হবে। তাহলে প্রথমে আসো সেক মাইনাস থিটা, সেক থিটা। এখন 1500 ডিগ্রি, এই কোণটা 360 ডিগ্রি থেকে বড় আছে। আমরা এই ধরনের বড় বড় কোণের ক্ষেত্রে, ভাঙানোর ক্ষেত্রে আমরা 360 ডিগ্রি কোণ ব্যবহার করব, কারণ 360 ডিগ্রি কোণ ব্যবহার করলে পরে এটা আমাদের চিহ্নের ক্ষেত্রে বা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু আমাদের এখানে বিবেচনায় আনতে হয় না। এই জন্য আমি 360 ডিগ্রি দিয়েই এগুলাকে ভাঙব। যেমন দেখো, সেক তাহলে এটা আসছে 4 × 360। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিবে। আমি ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করেছি। যোগ হবে 60 ডিগ্রি।
তাহলে কি দাঁড়ালো বিষয়টা? 1500 ডিগ্রি, এটা এই কোণটা 360 ডিগ্রি থেকে বড়। এজন্য এটা আমরা যখনই 360 ডিগ্রি থেকে বড় কোনো কোণ থাকবে সেগুলোকে আমরা 360 ডিগ্রি দিয়ে ভাঙব। তাহলে 4 × 360 প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, এখন আসো 360 দিয়ে কেন ভাঙলাম, সুবিধাটা কি? 360 মানেই 0 ডিগ্রি। আমি যে জায়গায় আছি সেই জায়গায় অবস্থান করতেছি। কোনটা হয়তো বড় হয়, এখান থেকে ঘুরলাম, ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গায় আসলাম, আগের জায়গায় আসলাম, অর্থাৎ 360 এটার ভ্যালুটা কি আমরা শূন্যতেই আছি, মানে আগের জায়গাতেই আছি। সেটা আমি একবার ঘুরি, 2 বার, 3 বার, 10 বার যাই ঘুরি না কেন, ঘুরে আসি না কেন, কোনটা হয়তো বড় হতে পারে, কিন্তু কোণের অবস্থানটা বিন্দুটি সেই আগের জায়গায় আছে, অর্থাৎ 0 নির্দেশ করে। তাহলে যদি 0 নির্দেশ করে তাহলে আমরা এটা বলতে পারি sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি, sec 60 মান হচ্ছে 2, এটাই আনসার। এই জাতীয় যতগুলো অঙ্ক আছে আমরা এই পদ্ধতিতে ভাঙাতে পারবো। এই টাইপের আরও একটি অঙ্ক আমরা দেখতে পারি। মনে করো cos -110 ডিগ্রি। প্রথমে আসো cos -θ, cos θ, cos এটাকে আমরা ভেঙে নেই 3 × 360। তাহলে দাঁড়ায়, দেখো কি দাঁড়ায়, 3 × 360 তাহলে হবে +30 ডিগ্রি। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করবা। 3 × 360 + 30 ডিগ্রি, 360 মানে বললাম 0, cos 30। কোনো কিছু দেখতে হয় না, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন দেখতে হয় না, চিহ্ন দেখতে হয় না, এই একটা সুবিধা পাওয়া যায় 360 ডিগ্রি দিয়ে ভাঙানো হলে পরে। তাহলে cos 30 মান কত? √3/2। এই হলো এটা। তারপরে দেখো এটা হলো ডিগ্রিতে যদি থাকে তাহলে আমরা এইরকম করে লিখতে পারি। আরেকটা অঙ্ক দেখো, 3 নাম্বার, sin -29π/4। এটা একটা প্রশ্ন ছিল, আমার মনে হয় তোমাদের মধ্যে থেকে এটা একটা প্রশ্ন ছিল, এটা স্যার কীভাবে সমাধান হলো। আমি আগেই বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 360 দিয়ে ভাঙানোর জন্য। তাহলে দেখো এই যে এখানে সূত্রটা দেখো, sin -θ মাইনাস sin θ। এখন এটাকে ভাঙব 360 মানে এই কোণটা এখানে প্রকাশিত আছে বৃত্তীয় পদ্ধতিতে, মানে রেডিয়ানে। এই কোণটা প্রকাশিত আছে কি? রেডিয়ানে। আমরা রেডিয়ানেই ভাঙব। 2π, এখানে আমরা হিসাবটা দেখো কিভাবে করি। এখানে 4, তার দোকানে 8, এখানে মনে করো আমরা দিলাম এখানে আমরা দিলাম 4, তার দোকানে 8, 4 × 32, এখানে আছে 29, তাহলে আমি এখানে দিতে পারি 3π। দেখো আবার 2π হলো 360, 2π এর সাথে এখানে কত দিব যার লসাগু করার পরে এই অংশটা মিলে যায়। তাহলে এখানে প্রথমে 4 দিলাম, তার দোকানে 8, লসাগু করো, 4 × 32, 32 থেকে 3 গেলে 29, মাইনাস সাইন এই অংশটা 0 যেহেতু 360, তাহলে কি থাকে -3π/4। তারপরে আমরা আবার ওই সূত্রের সাহায্যে সাইন -θ মাইনাস সাইন θ, তাহলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 3π/4।
এটাকে আমরা ভাঙব। এখন 2 পাইয়ের প্রয়োজন নেই, এখন পাই দ্বারা পাই মাইনাস পাই বাই 4, 4 একে 4, 1 গেলে 3 থাকে। 180তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, সাইন সাইনই থাকে। 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ধরনের সংযুক্ত কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, মূল অনুপাতের পরিবর্তন হয়। যেমন সাইন থাকলে কস হয়ে যায়, কস থাকলে সাইন হয়ে যায়, টেন থাকলে কট হয়ে যায়, এই ধরনের পরিবর্তন হয়। আর চিহ্ন বসে চৌকোণ অনুযায়ী। 180 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের মূল অনুপাতের কোনো পরিবর্তন হয় না, সাইন সাইনেই থাকবে, কস কসেই থাকবে, আর চিহ্ন বসবে চৌকোণ অনুযায়ী। তাহলে আমরা এখানে লিখব সাইন পাই বাই 4। এখন আসো 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে? 180 ডিগ্রি আজকে শুরুতেই এটা দেখিয়েছি। 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে সাইন পাই বাই 4 মানে 45 ডিগ্রি মান হলো 1/√2। এটা তোমাদের একটা প্রশ্ন ছিল, আমি আশা করি এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকটি অঙ্ক দেখো। -120 ডিগ্রি এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? এর সাইন অনুপাত কত? এই প্রশ্নটা -120 ডিগ্রি এই কোণটা কোন চৌকোণে অবস্থিত, আবার এর সাইন অনুপাতটা বলা হচ্ছে। আমরা দেখি, এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে আসি, ঘড়ির কাঁটার দিকে যাব, তাহলে এখান থেকে আসলাম এইখানে 90 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটাতে -120 ডিগ্রি অবস্থান করতেছে, তার মানে তৃতীয় চৌকোণে। সুতরাং আমি বলতে পারি -120 ডিগ্রি কোণ তৃতীয় চৌকোণে অবস্থান করে। বলা হচ্ছে এর সাইন অনুপাত, তার মানে সাইন -120 ডিগ্রি এটা সমান কত? এটা সমান কত? আমি এটাকে ভেঙে নিই। সাইন মাইনাস থিটা, মাইনাস সাইন থিটা, এটাকে ভাঙলাম 90 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু এগুলো 100, 360 থেকে ছোট, তাহলে এগুলাকে এভাবে ভাঙবো 90, 180। 90 ডিগ্রি প্লাস থিটা, আমরা আগেই বলেছি 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক মূল অনুপাতের পরিবর্তন হবে, মাইনাস সাইনটা হয়ে যাবে কস, কস 30 ডিগ্রি। 90 ডিগ্রির কারণে এই সাইনটা হয়ে যাবে কস, কস 30 ডিগ্রি। এখন আসে চিহ্ন, 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখানে চিহ্ন যা আছে তাই থাকবে, তাহলে -√3/2, এটাই অ্যান্সার। এই হলো ছোট ছোট অঙ্কগুলো। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করতে থাকো, আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। একটি সমাধান করব আজকে।
√3 cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √3। শর্তটা হলো 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 360 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এটাকে সমাধান করতে বলা হয়েছে। এখান থেকে থিটার মান বের করতে বলা হয়েছে। কোন মানগুলো বের করব? 0 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। আমরা সবাই খেয়াল করি। সাইনটাকে ডান পাশে নিলাম, ওটাকে বাম পাশে নিয়ে আসলাম। উভয় পক্ষে বর্গ করে দেই। উভয় পক্ষে বর্গ করে, সবাই জানা আছে। সূত্র ভাঙানো হলো। এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এই সাইনটাকে আমরা কসে রূপান্তর করব। এটা জাস্ট একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমরা সবাই বুঝবো। আমি উপর অংশটুকু মুছে ফেলতেছি যেহেতু জায়গার স্বল্পতা। cos থিটা ইকুয়াল টু 1। cos কত ডিগ্রিতে 1? cos 0 ডিগ্রিতে 1। তারপর দেখো এখান থেকে আরেকটি কোণ বের হয়ে আসবে।
360। দুটি কোণ আমরা পেয়ে গেলাম। cos 60 তে হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই শর্ত থেকে আমরা আরেকটি কোণ পাবো, cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। মান ঠিক রেখে কিভাবে আমরা কোণগুলো বড় করে থাকি সেটা আমরা 180 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, এই চারটা কোণ দ্বারা আমরা চেষ্টা করব। কারণ এই সংযুক্ত কোণগুলো ব্যবহারের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। যদি আমরা অন্য কোণগুলো ব্যবহার করি 90 ডিগ্রি অথবা 270, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। 180 এবং 360 ডিগ্রিতে ত্রিকোণমিতিক কোনো অনুপাতের পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা নিব 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আমরা একটু চিন্তা করি, 180 ডিগ্রি প্লাস থিটা এটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এটা নেওয়া যাবে না। 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এই জন্য এই অনুপাতগুলো আমরা নিব না। এখন তাহলে কোনটা নিব? 360 প্লাস থিটা আর 360 মাইনাস থিটা। প্লাস থিটাটা নিব না, কোনটা বড় হয়ে যাবে 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। আমাদের শর্তে আছে 360 ডিগ্রি থেকে ছোট কোনটা নিব, তাহলে ওইটা নিব না, আমরা নিব 360 ডিগ্রি মাইনাস। তাহলে কস 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা নিলাম। দেখো এখান থেকে চারটা কোণ, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমরা এই ধরনের চিন্তাগুলো করব। কেন ওগুলো হবে না, কেন এটা হবে, এই উত্তরটা হলো এটা মাইনাস হয়ে যায়, এই জন্য এটা নিব না। 360 ডিগ্রি প্লাস এটা নিব না, 360 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, এটা আমরা নিব। এই কোণটা 360 ডিগ্রি থেকে ছোট থাকে। থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি। তার মানে আমাদের রেজাল্টটা পেলাম থিটা ইকুয়াল টু 0, 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। আমরা এই জাতীয় আরেকটি অঙ্ক দেখাচ্ছি। অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে, যে কোনো একটা বই কিনলেই সবগুলো অঙ্কই তোমরা এখানে পাবে। আর এই জাতীয় যতগুলো অঙ্ক থাকবে তোমরা তা করার চেষ্টা করবে। একই শর্ত, 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এটা সমাধান করতে বলা হয়েছে। 3,
থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্যালকুলেশনটা আমাদের সবারই জানা, এ ধরনের সহজ ক্যালকুলেশনগুলো আমরা এসএসসিতে পড়ে এসেছি। এখন প্রশ্ন হলো পরবর্তী কোনটা, আরেকটা কোণ বের হবে এখান থেকে। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, এটাকে মান ঠিক রেখে কোনটাকে বড় করব। এটাই হলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বোঝার বিষয়টা। তার মানে আমরা এখন কোন কোণগুলোকে নিয়ে ট্রাই করব। যথারীতি আগের মতোই আসো, 180 প্লাস থিটা, 180 মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা। এই চারটা কোণ সংযুক্ত কোণটা এখানে ইউজ হবে। এটাই আমাদের মূল জিনিস এই অঙ্কগুলোর ক্ষেত্রে। প্রত্যেকটা অঙ্ক একই রকম করে হবে। কোণটি 360 ডিগ্রি থেকে বড় হবে না, তাহলে এই শর্তটা প্রথমেই বাদ। এখন আসো, চিহ্নটা দেখো, এখানে ট্যানের চিহ্নটা হচ্ছে ধনাত্মক, তাহলে আমাকে এখানে সংযুক্ত ওই কোণটাই নিব যেখানে ট্যানটা হচ্ছে ধনাত্মক। এটা থার্ড কোয়াড্রেন্টে ট্যান ধনাত্মক, তাহলে আমরা এটা নিব। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি মাইনাস থিটা ঋণাত্মক, 360 ডিগ্রি মাইনাস থিটা এটাও হবে ঋণাত্মক, তাহলে আমরা এই কোণটা নিব। ট্যান 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, থিটার জায়গায় আমরা এখানে 30 ডিগ্রি লিখব। এখন দেখো 180তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, ট্যানই থাকে। 180 ডিগ্রি প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে ট্যান ধনাত্মক, অর্থাৎ আমরা এই কোণটাকে সংযুক্ত অনুপাতের সাহায্যে এভাবে ভাঙা যায়। আবার এটাকে ভাঙলেও এটাই পূর্বের অবস্থায় ফিরে আসি। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 210 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, 210 ডিগ্রি। সমাধানের যে দুটো অঙ্ক দেখালাম, এই দুটো অঙ্ক দ্বারা সমাধানের প্রত্যেকটা অঙ্কই হবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে ইনবক্সে প্রশ্ন করে রাখো, আমি সেটাকে সমাধান করে দিব। আরেকটি অঙ্ক দেখো, ট্যান থিটা সমান 5/12 এবং কস থিটা ঋণাত্মক। তাহলে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা, এটার মান বের করো। প্রশ্নটি বলা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 5/12 এবং কস থিটাটা ঋণাত্মক, তাহলে এটার মান বের করো। দেখো আমরা সেটা কিভাবে করব, সমাধানটা দেখো। কস মাইনাস থিটা কস থিটা, সেক মাইনাস থিটা সেক থিটা। এখন এই দিকগুলোর মান বের করব, কার? সাইন, কস, সেক এবং টেনের। কিভাবে? ত্রিভুজের সাহায্যে, সমকোণী ত্রিভুজের সাহায্যে। ট্যান থিটা 5/12, ট্যান থিটা 5/12 দেওয়া আছে, তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে, তাহলে আমরা এই রাশিটা বের করি।
13। তিনটি বাহুই আমার জানা হলো। এখন এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বের করে নিতে পারবো। আসো, প্রথমেই আসো সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ 5/13। তারপরে আসো, আমি চিহ্নে পরে আসতেছি, তারপরে আসো কস থিটা। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপরে আসো সেক থিটা। থার্টিন বাই 12। এখন আমি চিহ্নের আলোচনাগুলো করব। এতক্ষণ আমার যা মান পাওয়ার ছিল এখানে বের করে নিয়েছি। এখন আসো চিহ্ন। প্রথমেই দেখো এখানে বলে দিছে কস ঋণাত্মক। এই যে কস থিটা 12/13 পেয়েছি, এটা হবে মাইনাস, এটা ঋণাত্মক, কারণ প্রশ্নে আমাকে বলে দিছে কস ঋণাত্মক। কস ঋণাত্মক এটা বলে দেওয়া আছে, সুতরাং আমি এখানে ধনাত্মক দিতে পারবো না, ঋণাত্মক হবে। এখন আসো, টেন বলা হয়েছে ধনাত্মক, সাইনটা কি হবে? সাইনের চিহ্নটা কি হবে? টেন হচ্ছে ধনাত্মক, খেয়াল করো উপরে টেনের ভ্যালুটা কি আছে? ধনাত্মক চিহ্ন আছে। প্রশ্নে বলে দিছে কসটা ঋণাত্মক, তাহলে সাইনের চিহ্ন কি হবে? কস যদি ঋণাত্মক হয় অটোমেটিক্যালি সাইনটাও হয়ে যাবে ঋণাত্মক, কারণ মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। টেন থিটা ইকুয়াল টু 5/12, এটা একটা ধনাত্মক ভ্যালু, কিন্তু প্রশ্নে কস থিটা ইকুয়াল টু -12/13 এটা বলে দিছে মাইনাস, কস মাইনাস বলে দিছে, টেন ধনাত্মক বলে দিছে, এই জন্যে সাইনটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। কস যদি ঋণাত্মক হয় এবং সাইন যদি ঋণাত্মক হয় তবেই টেন ধনাত্মক হবে, অন্যথায় টেনের চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। চিহ্নটা খুব কেয়ারফুলি খেয়াল করো। কস যদি ঋণাত্মক হয় সেকটাও হবে ঋণাত্মক। এই হলো চিহ্ন। আমি আবার একটু আলোচনা করতেছি, খেয়াল করো। এখানে বলে দেওয়া আছে টেন ধনাত্মক, কস ঋণাত্মক বলে দেওয়া আছে। কস ঋণাত্মক হওয়ার কারণে সাইনটাও ঋণাত্মক হবে, যেহেতু টেন ধনাত্মক। সেকটাও হবে কস ঋণাত্মক হওয়ার কারণে সেকের বাহুটাও হবে ঋণাত্মক। এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেব। সাইন থিটাতে বসিয়ে দেবা -5/13, কসেও হবে -12/13, সেকেও হবে -13/12, আর টেন হবে +5/12। এই সমাধানটা আমরা আশা করি যে তোমরা ঘরে বসে এই সমাধানটা করতে পারবে। এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়েও আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী আলোচনা নিয়ে আসবো। এখানে আরও কিছু অঙ্ক আছে এই অধ্যায়টার মধ্যে, এগুলো আমরা আলোচনা করব। তোমাদের যদি প্রশ্ন থাকে আমাকে মেসেজে দিয়ে রাখো, আমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে।